সম্প্রতি ৭০ বিধানসভা আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে দীর্ঘ ১০ বছর ধরে শাসন ক্ষমতায় থাকা আম আদমি পার্টির ভরাডুবি। অপরদিকে মাত্র ৬টি আসনের থেকে শুরু করে আজ বর্তমানে এবারের নির্বাচনে ৪৮টার ওপর আসন পেয়ে যাওয়া বিজেপির ঐতিহাসিক জয়লাভ আমাদের পশ্চিমবঙ্গে ২৯৪ বিধানসভা আসনের ক্ষেত্রে কিন্তু ভয়, ভীতি, আতঙ্কের সৃষ্টি করেছে মূলত বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন রণকৌশল নিয়ে নিয়েছে। এতদিন পর্যন্ত তারা যে ক্ষেত্রে অনেকটা গাফিলতি করেছিল, যে ব্যাপারগুলো অনেকটা সহজভাবে নিয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু তারা অনেকটা নড়ে চড়ে বসেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু এবারের 2026 294 বিধানসভা আসনের জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। ভোটের লড়াইয়ের ময়দানে কিন্তু তারা রীতিমতো ঢাল তরোয়াল সানিয়ে প্রস্তুত হয়ে রয়েছে। অপরদিকে বিজেপি, যারা মহারাষ্ট্রের পাশাপাশি জম্মু কাশ্মীর, হরিয়ানা এবং দিল্লিতেও তাদের জয় জয়কার ঘটেছে, ক্রমশ তাদের কনফিডেন্স, তাদের ওয়ার্কিং লেভেল এবং আত্মবিশ্বাস ক্রমশ বেড়ে চলেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের আমরা বলতে শুনছি এবারে লক্ষ্য পশ্চিমবঙ্গ। ঝাড়খণ্ডে তাদের পরাজয় ঘটলেও সেই জায়গা থেকে তারা কিন্তু শিক্ষা নিয়ে নিয়েছে। বিজেপির প্রধান অস্ত্র অনেকে বলছেন যে এমপি ফর্মুলা, আবার অপরদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু এমপি ফর্মুলাকে এবারে কাজে লাগাবে। তাহলে কাদের ফর্মুলা কতটা কার্যকরী হবে? কে হবে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মুখ্যমন্ত্রী? সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আম জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে ঠিকই, কিন্তু লড়াই হবে মূলত দ্বিমুখী। দিল্লিতে লড়াই ত্রিমুখী হলেও ভোটের রেজাল্টের দিন কিন্তু আমরা দেখেছি যে লড়াইয়ের ময়দানে নেমেছিল ত্রিমুখী দল হলেও এখানে কিন্তু লড়াই হয়েছিল মাত্র দ্বিমুখী, বিজেপি আর আম আদমি পার্টির মধ্যে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এই আম আদমি পার্টির জায়গায় থাকবে বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস, আর অপরদিকে বিরোধী দল হিসেবে থাকবে কিন্তু বিজেপি। তাহলে দিল্লির মতো, মহারাষ্ট্রের মতো, হরিয়ানার মতো, জম্মু কাশ্মীরের মতো পশ্চিমবঙ্গেও কি তাহলে এবারে নতুন সরকার পরিবর্তন ঘটাতে চলেছে, নাকি সেই গতবারের ন্যায় আবারও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই রয়ে যাবে? অর্থাৎ পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আমরা যদি 2024 অর্থাৎ গত এক বছর আগে হয়ে যাওয়া 88তম ভারতের লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রাখি, তাহলে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 12টি আসন। ঠিক তার আগে অর্থাৎ 2021-এর লোকসভা নির্বাচন নয়, বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে মোট 294টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 77টি আসন আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 215-16টির মতন আসন। তাহলে এখন প্রশ্ন, এবারে কি হবে? আমরা 2021-এর পর 2025-এর মধ্যেই, অর্থাৎ 2024-ই ধরুন, 2024-এর মধ্যে কিন্তু এরপর পরপর দুবার, তিনবার উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল জয়ী হয়েছে। কথিত আছে, বলা হয় নাকি উপনির্বাচনে ভোটের ফলাফল যায় শাসক দলের দিকেই, শাসক দলের নাকি পাল্লা ভারী হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। উপনির্বাচন 2021 থেকে 2024-এর মধ্যে যে কটা হয়েছে পশ্চিমবঙ্গে প্রতিটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। আবার ঠিক একইভাবে অন্যান্য রাজ্যে, সেটা উত্তরপ্রদেশের মিল্কিপুরি বলুন কিংবা পাঞ্জাবেই বলুন কিংবা অন্যান্য রাজ্যে যে উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনে সেই রাজ্যের শাসক দলই কিন্তু জয়ী হয়েছে। তাহলে এই উপনির্বাচনের প্রশ্নাঙ্গগুলো যদি আমরা একটু বাদ দিই, তাহলে 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, দুটোর ক্ষেত্রেই কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে ভরাডুবি ঘটিয়েছে। আবার দিল্লিতে যেই ভরাডুবি থেকে যেভাবে তাদের জয় জয়কার এসে গেল, সেগুলোর সঙ্গে যদি সিমিলারিটি রাখা যায়, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী 26-এর বিধানসভা নির্বাচন খুব ভয়াবহ একটা লড়াই হতে চলেছে। পশ্চিমবঙ্গে 26 সাল পড়ার সাথে সাথেই মার্চ, এপ্রিল, মে মাসের মধ্যেই হয়ে যাবে 294 বিধানসভা আসন বিশিষ্ট দিল্লির বিধানসভা আসনের মতোই আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের টান টান উত্তেজনার মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে দিল্লিতে মাত্র একটি দফায় নির্বাচন হয়েছে, কেননা এখানে মোট বিধানসভা আসন ছিল 70টি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 10 কোটির বেশি মানুষ, যেখানে দিল্লিতে বসবাসকারী মানুষ অর্থাৎ বসবাস ভুল হবে নাগরিক বা এখানের যে ভোটার 1,56,00,000 মতো, সেখানে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু জনসংখ্যাই রয়েছে 10 কোটির বেশি।
তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বিগত যে 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছে 2015 বা 16 ওই যে সময়েরগুলো বিধানসভা নির্বাচন হয়েছে, কোথাও 7 দফায়, কোথাও 8 দফায়, কোথাও 6 দফায় বিধানসভা নির্বাচন হয়েছে। এবারেও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না। 2026-এর বিধানসভা নির্বাচনও 7 দফা, 8 দফা কিংবা 6 দফার মধ্যে নির্বাচন হবে। তবে আলটিমেট কোন দল স্থায়ী হবে সেটাই এখন প্রশ্ন। যদিও এই সময় কিন্তু জনতাদের মধ্যে প্রধান টোপ হিসেবে দেখানো হয় স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজ সাথী ইত্যাদি ইত্যাদি, কিন্তু সবথেকে আকর্ষণীয় যে এখন পর্যন্ত যেটা ট্রেন্ডিং চলছে সেটা দিল্লিতেই বলুন কিংবা মহারাষ্ট্রেই বলুন কিংবা আমাদের পশ্চিমবঙ্গে, সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার, কোথাও লাডলি বেহেনা ইত্যাদি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে। আর এই প্রকল্পের ওপর কখনো টাকা বাড়িয়ে বাড়িয়ে কিন্তু মানুষের কাছ থেকে ভোট আদায় করছে বিভিন্ন রাজনৈতিক দল। আমাদের রাজ্যেও কিন্তু চলছে কন্যাশ্রী প্রকল্প, আমাদের রাজ্যেও চলছে সবুজ সাথী প্রকল্প, বেকার ভাতা প্রকল্প ইত্যাদি অনেক। এবার সেই প্রকল্পগুলোর ওপরই নাকি অনেকে বলছেন যে ভোটের জয়লাভের ডিপেন্ড করছে, কিন্তু সমস্ত বিষয়টাই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ভোট যত কাছাকাছি আসবে তত তাড়াতাড়ি। আজকের এপিসোডে এইরকমই কিছু অ্যানালিসিস নিয়ে আগামী 2026-এ কোন দল সম্ভাব্য জয়ী হতে চলেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। সেই জন্যই আজকের এপিসোডের আয়োজন করেছি। দিল্লি বিধানসভা নির্বাচনের যে বিভিন্ন এপিসোডগুলো দিচ্ছিলাম তার অনেক আগে থেকেই আমরা পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনের ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজকের এপিসোডে আমরা আবারও সেই 2026-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গে 294 বিধানসভা আসনের এক একটি জেলা ধরেই এক একটা জেলার উপর অ্যানালিসিস করছি। আপনারা যদি এই জেলার অধিবাসী নাও হন তাহলেও কিন্তু অবশ্যই আপনারা দেখেন, কেননা পরবর্তী নেক্সট এপিসোডে হয়তো আপনার জেলা নিয়ে আলোচনা করা হবে, কিংবা আগে যে আমরা আলোচনা করেছি হয়তো আপনার জেলা নিয়ে আলোচনা করেছি, কিংবা আপনি যদি আপনার জেলার ওপর অ্যানালিসিস চান তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব কলকাতা জেলাটা নিয়ে। যদিও কলকাতা কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী, কিন্তু রাজধানী হলো এটি একটি জেলা, এখানে ডিএম অফিস রয়েছে। কলকাতা জেলায় মোট বিধানসভা আসন রয়েছে 11টি, অর্থাৎ 11টি বিধানসভা আসন নিয়ে কলকাতা গঠিত। আমরা কলকাতা বলতে যাদবপুর ভাবি, দক্ষিণ 24 পরগনার অধিকাংশ বিধানসভা কেন্দ্রগুলিকে আমরা কলকাতা ভেবে নিই, কিন্তু না। আজকের এপিসোডে যদি আমরা একটু বিস্তারিতভাবে একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখেন তাহলে কিন্তু আপনারা কলকাতা সম্পর্কে, কলকাতার এলাকা সম্পর্কে একটা পরিষ্কার স্বচ্ছ ভাবমূর্তি ধারণা আপনারা তৈরি করে নিতে পারবেন। আসুন বিস্তারিত আলোচনায় চলে যাই। কলকাতা নিয়ে একটু আলোচনা করার পূর্বে আমরা কলকাতা সম্পর্কে একটু হালকা করে জেনে নিতে চাই। কলকাতা জেলাটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। এই জেলা রাজ্যের রাজধানী কলকাতা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। কলকাতা পুলিশ ও কলকাতা পৌর সংস্থার এখতিয়ার এলাকার অংশবিশেষ এই জেলার জেলা সমাহর্তার এখতিয়ার অন্তর্ভুক্ত। কলকাতা জেলা পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেটির কোনো মহকুমা নেই। এই জেলার উত্তর ও পূর্বে উত্তর 24 পরগনা, পশ্চিমে হাওড়া, দক্ষিণে দক্ষিণ 24 পরগনা জেলার অবস্থিত। জেলা সমাহর্তার প্রধান কার্যালয় বিবাদীবাগ অঞ্চলে জেনারেল পোস্ট অফিসের উত্তরে অবস্থিত। এবার আসুন আমরা এই জেলার এক একটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করি। তবে তার আগে কলকাতা উত্তর লোকসভা যে অন্তর্ভুক্ত রয়েছেন, এখানে লোকসভা আসন রয়েছে 2টি। তার মধ্যে কলকাতা উত্তর লোকসভা আসনের যদি একটু ইতিহাসটা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে 2024, 2019, 2014, 2009 প্রতিটা ক্ষেত্রেই, অর্থাৎ প্রতিটি লোকসভা নির্বাচনেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং প্রার্থী ছিলেন সেই একজন প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার এটি কিন্তু একটি শক্তিপোক্ত মজবুত ঘাঁটি বলা চলে। তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু 2009 সাল থেকে, অর্থাৎ সিপিএমের জামানা থেকেই কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে আসছেন। 2024-এ এবারের 88তম লোকসভা নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কলকাতা উত্তর লোকসভা আসন থেকে ভোট পেয়েছেন 4,54,696টি, যা শতাংশের হিসেবে দেখতে গেলে 47.44%। অবশ্যই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। 2019 তার ঠিক 5 বছর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় সে একই প্রার্থী 4,74,891 ভোটে জয়ী হয়েছেন 49.96% করে। তার ঠিক 5 বছর আগে 2014 সুদীপ বন্দ্যোপাধ্যায় একই প্রার্থী 3,43,687 ভোট পেয়ে এই আসন থেকে 36.03% করে জয়ী হয়েছেন। আবার ঠিক তার 5 বছর আগে 2019 অর্থাৎ বাম আমলেও সুদীপ বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে 4,60,646 ভোট নিয়ে 52.05% করে জয়ী হয়েছেন। আগামী দিনে যে লোকসভা নির্বাচন হবে সেদিনও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এখানে দাঁড় করানো হবে, নতুবা কিন্তু কিছু হেরফের ঘটে যেতে পারে। সে জায়গা থেকে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করালে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে। তার জনপ্রিয়তা, তার এখানে শক্তপোক্ত মজবুত ঘাঁটি বলা চলে, তার বিশেষ প্রভাব এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে জয়ী করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে।
তবে আজকের এপিসোডে আমাদের আলোচনা তো লোকসভা আসন নিয়ে নয়, আজকের আলোচনা বিধানসভা আসন নিয়ে। কলকাতা জেলায় যে 11টি বিধানসভা আসন রয়েছে সেগুলো নিয়ে আজকের আলোচনা করব। তার আগে 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াইটা কোন দিক থেকে হচ্ছে একটু দেখে নেব। তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ রয়েছেন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর আসন অলঙ্কৃত করছেন। বিরোধী দল হিসেবে রয়েছেন সদ্য তৃণমূল থেকে পদত্যাগ করে আসা প্রার্থী, বর্তমানে রাজ্য বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী। যদিও সদ্য বললে ভুল হবে, 2021-এ তিনি দল ত্যাগ করে এসেছেন। আবার সিপিএমের তরুণী প্রার্থী মীনাক্ষী মজুমদার। এবারে আমরা দেখব যে এই জেলায় লোকসভা আসন রয়েছে কটি? 2টি, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। এই জেলায় মোট বিধানসভা আসন রয়েছে 11টি, আমরা একটু আগেই জেনে নিলাম। তবে কলকাতা উত্তর লোকসভা বিধানসভা আসন রয়েছে 7টি, যার মধ্যে রয়েছে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া। রাজ্যের মোট 42টি লোকসভা আসনের মধ্যে কলকাতা উত্তর এই লোকসভা আসনটি 23 নম্বর লোকসভা আসন। লোকসভা আসনটি প্রতিষ্ঠিত হয়েছে 2009 সালে। এরপরের যে লোকসভা আসন রয়েছে অর্থাৎ কলকাতা জেলার কলকাতা দক্ষিণ লোকসভা, এই লোকসভা আসনে বিধানসভা আসন রয়েছে 7টি, যাদের মধ্যে রয়েছে কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী এবং বালিগঞ্জ। লক্ষ্য করার বিষয়, এখানে কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম এই 3টি বিধানসভা আসন কিন্তু কলকাতা জেলার মধ্যে পড়ছে না। আমরা জানি লোকসভা আসন গঠিত হয় 7টি করে বিধানসভা আসন নিয়ে, কোথাও তার কম, কোথাও তার বেশি। সেক্ষেত্রে কলকাতা দক্ষিণ বিধানসভা আসন নিয়ে গঠিত হয়, তাহলে কিন্তু এখানে অনেকটা কম পড়ে যাচ্ছে। সে কারণে কিন্তু কলকাতার এই পার্শ্ববর্তী জেলা দক্ষিণ 24 পরগনা থেকে 3টি বিধানসভা আসন নিয়ে এই কলকাতা দক্ষিণ লোকসভা আসনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, এবং সেই 3টি বিধানসভা আসন হলো কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। যেহেতু আমরা আজকে জেলা ভিত্তিক আলোচনা করছি, তাই কলকাতা জেলার অন্তর্গত যে 11টি বিধানসভা আসন রয়েছে অর্থাৎ কলকাতা উত্তর থেকে 7টি বিধানসভা আসন আর কলকাতা দক্ষিণে এই 7টি বিধানসভা আসনের মধ্যে কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ এগুলো নিয়ে আলোচনা করব। কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত যেহেতু, তাই সেই দক্ষিণ 24 পরগনা জেলা নিয়ে যখন আলোচনা করব, অ্যানালিসিস করব, সেই সময় কিন্তু আমরা এই 3টি বিধানসভা আসন নিয়ে আলোচনা করে নেব। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। কলকাতা দক্ষিণ এই লোকসভা আসনটি প্রতিষ্ঠিত হয়েছে 1967 সালে। রাজ্যের মোট 42টি লোকসভা আসনের মধ্যে এটি 24 নম্বর লোকসভা আসন। আসুন এবারে আমরা কলকাতা জেলার মোট 11টি বিধানসভা আসনের এক একটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করে নিই। প্রথমেই চোখ রাখবো কলকাতা বন্দর বিধানসভা আসন, যেটি রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 158 নম্বর বিধানসভা আসন। কলকাতা দক্ষিণ লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনটিতে বর্তমানে বিধায়ক রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 2021 সালে তিনি এই আসন থেকে ভোট পেয়েছিলেন মোট 1,05,543টি, যা শতাংশের হিসেবে দেখতে গেলে 24.26%। মার্জিন ছিল বিরোধী দলের থেকে অর্থাৎ বিজেপির থেকে 68,554টি ভোট বেশি, অর্থাৎ বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তার ঠিক 5 বছর আগে 2016 যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই একই প্রার্থী ফিরহাদ হাকিম বিরোধী দলের থেকে 26,548 ভোট বেশি নিয়ে 73,459 ভোট পেয়ে এই আসন থেকে জয়ী হয়েছিলেন। 2011 চিত্রটাও ঠিক একই রকম। ফিরহাদ হাকিম এই আসন থেকে 48.63% করে 63.866 ভোট পেয়েছেন এখানে। অর্থাৎ 2011 সালে 63,000, 2016 সালে 73,000, 2021 সালে 1 লক্ষ পার। অর্থাৎ ফিরহাদ হাকিম এই আসনটা কেবল নিজের মজবুতভাবে শক্তপোক্তভাবে ধরে রাখতেই পারেননি, সেই সঙ্গে কিন্তু এখানে নিজের ভোট মার্জিন পার্সেন্টেজ ক্রমশ বাড়িয়ে তুলেছেন। 2024 লোকসভা নির্বাচনে এই আসন থেকে 84,816 ভোট পেয়ে মালা রায় মার্জিন করেছিলেন বিরোধী দলকে 42,893 ভোটে পরাজিত করে। 2026 তাহলে কি হবে? পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জিতবে এবং ফিরহাদ হাকিমই কিন্তু এখানে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং প্রার্থী হলে তিনি কিন্তু জয়ী হবেন, সেটা 100% আপনারা লিখে রাখতে পারেন। চলে যাব পরবর্তী বিধানসভা আসন, যার নাম ভবানীপুর বিধানসভা আসন। রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 159 নম্বর বিধানসভা আসন, যা কলকাতা দক্ষিণ লোকসভার অন্তর্গত। বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন 2021-এ 73,505 ভোট পেয়ে। আমরা অবলিক দিয়ে মমতা ব্যানার্জির কথা বলেছি, সে প্রসঙ্গে আসছি, তার আগে আমি এই কথাটা একটু বলে নিই। শতাংশ ছিল সে সময় 57.71%, মার্জিন 28,719, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী।
এবারে বলছি মমতা ব্যানার্জিকে অবলিক দিয়ে রাখেছি কেন। ভবানীপুরে 2021 শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন। আর আমরা জানি যে পরাজিত হলে তিনি কখনো মুখ্যমন্ত্রী আসনে বসতে পারেন না। যদি তিনি বসেনও তাহলেও কিন্তু 6 মাসের মধ্যে যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে তাকে জয়ী হয়ে আসতে হবে। সেক্ষেত্রে এই শোভনদেব চট্টোপাধ্যায়কে পদত্যাগ তিনি পরিকল্পিতভাবে করিয়েছিলেন এবং তিনি এই জায়গায় প্রার্থী হয়ে আবারও উপনির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে এর আসন অর্থাৎ মুখ্যমন্ত্রী আসনে বসেছিলেন। সে কারণেই কিন্তু আমরা এখানে মমতা ব্যানার্জিকে অবলিক দিয়ে রেখেছি। বেশ, 2016 সালের নির্বাচনে প্রাপ্ত ভোট ছিল 65,520। এই আসন থেকে 25,301 ভোট মার্জিন করে মমতা ব্যানার্জি এখানে দাঁড়িয়েছিলেন। মমতা ব্যানার্জিকে আমরা বারংবারই কিন্তু এই ভবানীপুরেই দাঁড়াতে দেখেছি এবং সেখানে দাঁড়ালে কিন্তু তিনি জয়ী হন। তার নিজের শক্তপোক্ত মজবুত ঘাঁটি, সেখানে তিনি দাঁড়ালেই মোটামুটি জয়ী হন, সেরকম একটা ব্যাপার। তবে 2011তেই কিন্তু সুব্রত বক্সি এখানে দাঁড়িয়েছিলেন, 87,903 ভোটে পেয়ে এখানে জয়ী হয়েছিলেন। বিরোধী দলকে 64.76% করেছিলেন ও তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন। 2024 লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে মালা রায় বিজেপিকে 4,297 ভোটে পরাজিত করে প্রার্থী এখানে ভোট তৈরি করেছিলেন 62,461টি ভোট। তবে এখন 2026-এ কী হবে, এখানে মমতা ব্যানার্জি কিন্তু এখানে প্রার্থী হতে পারেন। মমতা ব্যানার্জি দাঁড়াবেন, তিনি ভোটে জিতবেন। আর যদি তার পরিবর্তে অন্য কাউকেও দাঁড় করানো হয়, ভোটে প্রার্থী করা হয়, তাহলেও কিন্তু এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হবে, সে বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। চলে যাব পরবর্তী বিধানসভা আসন, কলকাতার 3 নম্বর বিধানসভা আসন। কলকাতা জেলার মোট 11টি বিধানসভা আসনের মধ্যে এবং রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 160 নম্বর বিধানসভা আসন রাসবিহারী বিধানসভা আসনের কথা আমরা বলছি, যেটি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দেবাশিস কুমার 2021-এ এই কেন্দ্র থেকে 65,704 ভোট পেয়ে 52.79% করে বিজেপিকে 21,414 ভোটে পরাজিত করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন। 2016 সালে এখানে শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপিকে 14,553 ভোটে পরাজিত করে 60,857 ভোটে জয়ী হয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে। 2011-তে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায় 65.55% করে বিরোধী দলকে 88,895 ভোটে এখানে জয়ী হয়েছিলেন। 2024 লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই আসন থেকে মালা রায় বিরোধী দলকে 41,691 ভোটে পরাজিত করেছেন, মার্জিন করেছেন এবং তিনি এখানে ভোট পেয়েছেন 97,905টি। 2026-এ এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হবে, এটা পরিষ্কার। 2024-এর ফলাফল কিন্তু আমাদের কাছে সেটা বলে দিচ্ছে। পাশাপাশি 2011, 2016, 2021-এর ফলাফলও কিন্তু আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার করে তুলছে। তবে এখানে দেবাশিস কুমার কিংবা শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে, যাকেই করুক না কেন এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হবে। নেক্সট পরবর্তী বিধানসভা আসন হলো বালিগঞ্জ বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 161 নম্বর বিধানসভা আসন। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সুব্রত মুখার্জি এখানে 2021 সালে 1,06,585 ভোট পেয়ে জয়ী হয়েছেন 70.60% করে বিরোধী দলকে 75,359 ভোট পরাজিত করে। 2016 সালে সেই সুব্রত মুখার্জি এখানে প্রার্থী হয়েছেন, বিরোধী দলকে 15,225 ভোটে পরাজিত করে 70,083 ভোট জয় করেছেন এখানে। 2011 সালে সেই সুব্রত মুখার্জি একই প্রার্থী 60.65% করে বিরোধী দলের তুলনায় কিন্তু এখানে তিনি ভোট মার্জিন করেছেন এবং তিনি এখানে ভোট পেয়েছেন মোট 88,194টি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন। 2024 লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে মালা রায় এখানে বিরোধী দলকে 56,113 ভোটে পরাজিত করেছেন এবং তিনি এখানে ভোট অর্জন করেছেন এই আসন থেকে 95,980টি। 2026-এ তাহলে ফলাফল কী হবে, এখানে সুব্রত মুখার্জি প্রার্থী হবেন, তিনি কিন্তু জয়ী হবেন, এটা পরিষ্কার। নেক্সট অ্যাকচুয়াল কী বলুন তো, কলকাতাতে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিটা আসনেই 2016, 2011, 2021-এ কিন্তু জয়ী লাভ করে আসছে। সেই জায়গা থেকে কিন্তু এখানে বিজেপি জয়লাভ করা খুব কঠিন। তবে এবারে কিন্তু লড়াই খুব হাড্ডাহাড্ডি হবে, কি হবে বলা যাবে না। চৌরঙ্গী বিধানসভা আসন 162 নম্বর বিধানসভা আসন, রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে এবং কলকাতা জেলার 11টি বিধানসভা আসনের মধ্যে 5 নম্বর বিধানসভা আসন। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নয়না বন্দ্যোপাধ্যায় 2021 সালে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন 70,101 ভোটে। পার্সেন্টেজ ছিল 62.87%। বিরোধী দলের তুলনায় মার্জিন ছিল 45,344টি। 2016 সালেও সেই নয়না বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের পত্নী অভিনেত্রী নয়না বন্দ্যোপাধ্যায় 55,119 ভোট পেয়ে জয়ী হয়েছেন, বিরোধী দলকে 13,216 ভোটে পরাজিত করে মার্জিন করেছেন।
আবার ঠিক 2011-য় এখানে কিন্তু চিত্রটা ছিল অন্যরকম, অর্থাৎ প্রার্থী কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায় ছিলেন না, ছিলেন শিখা মিত্র। তবে প্রার্থী যেই হোক না কেন এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হয়েছিলেন 71.89% করে। প্রাপ্ত ভোট ছিল 79.450 এবং এখানে শিখা মিত্র কিন্তু জয়ী হয়েছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ নয়না বন্দ্যোপাধ্যায়ের স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু 55,031টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। মার্জিন ছিল 14,645। এখন 2026-এ কী হবে, নয়না বন্দ্যোপাধ্যায় কি প্রার্থী করা হবে এটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু এই আসন থেকে জয়ী হবে। চলে যাব পরবর্তী বিধানসভা আসন, যেটি কলকাতার 6 নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 163 নম্বর বিধানসভা আসন এন্টালি বিধানসভা আসন নিয়ে আলোচনা করতে চলেছি। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে স্বর্ণ কমল সাহা 2021 সালে 1,01,709 ভোট পেয়ে জয়ী হয়েছেন 64.83% করে। মার্জিন ছিল 58,257টি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন। তার ঠিক 5 বছর আগে 2016 সালে এখানে স্বর্ণ কমল সাহা 27,988 মার্জিন করে 75,841 ভোটে কিন্তু জয়ী হয়েছেন। 2021 সালে সেই একই প্রার্থী স্বর্ণ কমল সাহা 75,891 ভোট 56.23% অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী। তবে 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই আসন থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় 83,446 ভোট পেয়ে বিরোধী দলকে 29,309 ভোটে পরাজিত করেছেন। তাহলে 2026-এ কী হবে? 2026-এ কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হবে এবং প্রার্থী যদি হয় স্বর্ণ কমল সাহা তাহলে তার কোনো কথাই নেই, পূর্বেকার ন্যায় এবারেও তার জয়লাভের সুনিশ্চিত, এটাই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। 7 নম্বর বিধানসভা আসন কলকাতার বেলেঘাটা বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 164 নম্বর বিধানসভা আসন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। পরেশ পাল এখান থেকে কিন্তু 1,03,182 ভোটে জয়ী হয়েছেন 65.10% করে। মার্জিন ছিল 67,140। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী। 2016 সালে পরেশ পাল সেই একই প্রার্থী 26,179 ভোট পেয়েছেন, বিরোধী দলকে পরাজিত করেছেন এবং তার প্রাপ্ত ভোট ছিল 84,843। বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। 2011 সালে সেই পরেশ পাল একই প্রার্থী এখানে কিন্তু দীর্ঘদিন ধরে পরপর জয়ী হয়ে আসছেন, 93,185 ভোট পেয়েছেন, পার্সেন্টেজ 57.45 এবং পরেশ পাল এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন। 2024-এর অষ্টদশম লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে 92,643 ভোট পেয়েছেন, বিরোধী দলকে পরাজিত করে মার্জিন করেছেন 46,112 এবং 2026-এ তাহলে কী হবে? 2026-এ কিন্তু পরেশ পাল এখানে প্রার্থী হবেন, পরিষ্কার বোঝা যাচ্ছে, তার যেহেতু এখানে জনপ্রিয়তা এবং বারংবার জয়লাভ করে আসছেন এবং এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হবে, সেটা পরিষ্কার। জোড়াসাঁকো বিধানসভা আসন 165 নম্বর 294টি বিধানসভা আসনের মধ্যে এবং কলকাতার মোট 11টি বিধানসভা আসনের মধ্যে 8 নম্বর বিধানসভা আসন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বিবেক গুপ্ত 2021 সালে এই আসন থেকে 52,123, পার্সেন্টেজ 52.67%, মার্জিন 12,746। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী। 2016 সালে 44,766 এবং মার্জিন 62.290। স্মিতা বক্সি এখান থেকে জয়ী হয়েছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে নিয়ে। 2011 সালে 57,970 শতাংশের হিসেবে 51.11%। স্মিতা বক্সি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে নিয়ে জয়ী হয়েছেন। 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা কিন্তু একেবারেই ঘুরে গিয়েছে। এখানে 49,294 ভোটে জয়ী হয়ে মার্জিন ছিল 7,401 ভোটে পরাজিত করেছে বিজেপি প্রার্থী, পরাজিত করেছে তৃণমূল কংগ্রেসকে বিজয়ী দল তৃণমূল কংগ্রেস। তবে এবারে 2026-এও কিন্তু এখানে বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এক তো এখানে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলে তারা জয়ী হয়েছে, পাশাপাশি এবারে বিজেপি যেভাবে উঠে পড়ে লাগছে এখান থেকে কিন্তু তৃণমূলের পক্ষে আর ঘুরে দাঁড়ানো মোটেই সম্ভব নয়। পরবর্তী বিধানসভা আসন কলকাতার মোট 11টি বিধানসভা আসনের মধ্যে 9 নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 166 নম্বর বিধানসভা আসন শ্যামপুকুর বিধানসভা আসন নিয়ে আমরা কথা বলতে চলেছি, যেখানে শশী পাঁজা উত্তর কলকাতা লোকসভার অন্তর্গত শ্যামপুকুর থেকে 2021 সালে 55,785 ভোট পেয়ে 54.18% করে বিরোধী দলকে 22,520 ভোটে পরাজিত করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে নিয়ে জয়ী হয়েছেন। 2016 সালে এখানে সেই একই প্রার্থী শশী পাঁজা 53,507 ভোট নিয়ে মার্জিন করেছেন 13,155, তৃণমূল কংগ্রেসকে নিয়ে জয়ী হয়েছেন। 2011 সালে সেই একই ব্যক্তি শশী পাঁজা চিত্র একই রকম 72,904, পার্সেন্টেজ 57.96। এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হলেও 2024-এ কিন্তু প্রার্থী পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখানে বিজেপি
এসে গিয়েছে। ৪৯,৬৬২, মার্জিন ১,৫৯৯, বিজেপি প্রার্থী জয়ী, বিজেপি দল জয়ী হয়েছে। এখন এখানে বিজেপি কিন্তু আবারও জয়ী হতে পারে, সে সম্ভাবনা বিপুলভাবে দেখা যাচ্ছে। এখানের মানুষ কিন্তু তৃণমূলকে আর চাইছে না, শশী পাঁজাকে চাইছে না। সেক্ষেত্রে কিন্তু এখানে প্রার্থী পদ চেঞ্জ করা হলেও হতে পারে কিংবা নাও করা হতে পারে, তবে এখানে প্রার্থী পদ চেঞ্জ করার সম্ভাবনাই বেশি রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু এই আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেওয়া খুবই কঠিন হবে, যদিও লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের মধ্যে অনেক ফারাক থাকে কম্পিটিশনের দিক থেকে, অ্যানালিসিসের দিক থেকে, ভোটের দিক থেকে, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ভোটার সেই একই ব্যক্তি, তারা যাকে চাইবেন তাকেই কিন্তু ভোট দেবেন, এটাই হচ্ছে মেন কথা। মানিকতলা বিধানসভা আসনের দিকটা একটু চোখ রাখলে দেখতে পাচ্ছি 294টি বিধানসভা আসনের মধ্যে 167 নম্বর বিধানসভা আসন, কলকাতার মোট 11টি বিধানসভা আসনের মধ্যে 10 নম্বর বিধানসভা আসন। মানিকতলা বিধানসভা আসনটি কিন্তু একটু অন্যরকম। এখানে সাধন পাণ্ডে কিন্তু মজবুত শক্তপোক্ত ঘাঁটি হিসেবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন, কিন্তু হঠাৎ করে তার মৃত্যু হওয়ার কারণে তার পত্নী সুপ্তি পাণ্ডে এখানে উপনির্বাচনের মধ্যে জয়ী হয়েছেন, এবং এ নিয়ে কিন্তু সুপ্তি পাণ্ডে এবং তার কন্যা শ্রেয়া পাণ্ডের মধ্যে দ্বন্দ্ব ছিল। তবে সুপ্তি পাণ্ডে যেহেতু আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে আগামী দিন শ্রেয়ার রয়েছে, তাই এবারের 2026 বিধানসভা নির্বাচনে সুপ্তি পাণ্ডের জায়গায় তার কন্যা শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করা হতে পারে। তবে যাকেই করা হোক না কেন, সাধন পাণ্ডের পত্নী এবং কন্যা যাকেই করা হোক না কেন, এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হবে সেটা আগাম বলে দেওয়া যায়। তবে 2021-এর একটু ফলাফলটা লক্ষ্য করুন, 67,577 ভোট পেয়ে এখানে জয়ী হয়েছেন 50.82% করে। মার্জিন ছিল 20,238, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন। 2016 সালে 73,157 ভোট পেয়েছেন, মার্জিন ছিল 25,311, সাধন পাণ্ডে জয়ী হয়েছিলেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেই একই জয়ী হয়েছিলেন। 2011 সালে সেই সাধন পাণ্ডে জয়ী হয়েছেন 60.05% করে 89,039টি ভোট পেয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন। 2024 লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা সেই একই রকম, সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে 66,964 ভোট পেয়ে বিরোধী দলকে 7,268 ভোটে মার্জিন করে। 2026 অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হবে, তবে প্রার্থী সাধন পাণ্ডের পত্নী সুপ্তি পাণ্ডে কিংবা কন্যা শ্রেয়া পাণ্ডের মধ্যে হতে পারে, তবে শ্রেয়া পাণ্ডের এখানে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি, আপনারা মিলিয়ে নেবেন। কলকাতার মোট 11টি বিধানসভা আসনের মধ্যে 11 নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 168 নম্বর বিধানসভা আসন কাশীপুর বেলগাছিয়া বিধানসভা নিয়ে একটু আমরা কথা বলে নেব। কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনে অতীন ঘোষ 2021 সালে 76,182 ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা শতাংশের হিসেবে 56.48% দেখাচ্ছে। মার্জিন 35,390, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী। 2016 সালে মালা রায় এই আসন থেকে 25,810 মার্জিন করে বিরোধী দলের তুলনায় এখানে মার্জিন করে তিনি কিন্তু 72,264 ভোট পেয়েছিলেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন। 2011 চিত্রটা কিন্তু সেই একই রকম, মালা সাহা এখানে কিন্তু জয়ী হয়েছেন 61.67% করে, প্রাপ্ত ভোট ছিল 87.408 অর্থাৎ 408, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এবং 2024 অষ্টম লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটার সেই একই রকম চিত্র দেখাচ্ছে 65,137, মার্জিন 7,268, সুদীপ বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী। স্বাভাবিকভাবেই 2026 কিন্তু সেই জয়ের স্রোত বয়ে যেতে পারে অতীন ঘোষ কিংবা মালা সাহা, যাকে হোক না যাকে হোক এখানে কিন্তু এই দুজনের মধ্যে প্রার্থী করা হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু যাকেই প্রার্থী করা হোক না কেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে জয়ী হবেই। তো আমরা কলকাতা জেলার মোট 11টি বিধানসভা আসন নিয়ে আলোচনা করলাম, যদিও লোকসভা আসনের দিক থেকে দেখতে গেলে 2টি লোকসভা আসন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, এবং সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি করে বিধানসভা আসন নিয়ে মোট 14টা বিধানসভা আসন দেখায়, কিন্তু আমরা 11টা নিয়ে আলোচনা করলাম, কেননা বাকি 3টি বিধানসভা আসন কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ছে, এবং দক্ষিণ 24 পরগনা জেলা নিয়ে যখন আমরা অ্যানালিসিস আপনাদের সামনে নিয়ে আসবো, যেহেতু আমরা জেলাভিত্তিক আলোচনা করছি, তাই সেদিনেই কিন্তু বাকি 3টি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। আপাতত 11টি বিধানসভা আসনের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি, 2টি বিধানসভা আসনে বিজেপি জিততে পারে, বাকি 9টি বিধানসভা আসনে আপাতত কিন্তু 2011, 2016, 2021 এবং 2024 কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে জয়লাভ করে আসছে, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের ক্ষমতা, নিজেদের আসনটা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। অপরদিকে বিজেপিও কিন্তু সেই আসন ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। 2টো আসন তারা পাবে, বাকি 9টা আসনের জন্য তাদের লড়াই কিন্তু চলবে।
এখন আপাতত আপনাদের ক্যালকুলেশন কি বলছে বা আপনাদের হিসাব কি বলছে? সত্যি কি বিজেপি এই 11টি বিধানসভা আসনের মধ্যে 2টি আসন পাবে নাকি আরও বেশি পাবে? অপরদিকে তৃণমূল কংগ্রেস কি 9টি আসন পাবে নাকি 11টার মধ্যে 11টা আসনই পাবে? আপনাদের ক্যানালিসিস অনুযায়ী, আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী, আপনাদের মনোভাব অনুযায়ী, আমাদের অভিজ্ঞতা অনুযায়ী নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য, সেই সঙ্গে প্রয়োজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন। রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।